পর ফিরে এলাম আবার আজকে গণগণ আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় এই যে টাকা বন্ধ করা হলো, 500 এবং 1000 টাকার নোট বাতিল করে দেওয়া হলো। এই বাতিল করার ফলে যে মানুষের যে দুর্দশা বা কষ্টের মধ্যে মানুষ এখন পড়েছেন, যেটা ঘটনা ঘটছে, নানা ধরনের দুর্দশাগুলো আপনারা জানেন, বিভিন্ন রকম দুর্দশা, সেই দুর্দশা বা দুর্দিনের মধ্যে পড়েছেন। আমি অনেক দুর্দিন বলি বারবার, সেই দুর্দিনটা কেটে কি একটা বড় সুদিন আসছে? প্রথমে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা আমাদের পার্টি কিন্তু এই সিদ্ধান্তটা ফেরত নিতে বলছি না যে এই সিদ্ধান্তটা বাতিল করা দরকার। কেননা আপনি যেটা বললেন যে আমরা বহুদিন ধরে বলে এসেছি যে বিদেশে কালো টাকা আছে, এটা খালি আমরা না, আমাদের প্রধানমন্ত্রীও, এখন প্রধানমন্ত্রী যিনি, তিনিও চিরকাল বলে এসেছেন যে কালো টাকা বিদেশে আছে। আপনার মনে আছে ওনার লোকসভা ভোটের বক্তৃতার আগে যে বক্তৃতা রেফারেন্স কৃষ্ণদা বা বিমলবাবুও দিলেন, উনি তখন চিরকালই বলতেন যে বিদেশ থেকে কালো টাকা ফেরত আনবো, বিদেশে কালো টাকা আছে। এটা আমরা খালি বলছি না। দ্বিতীয় কথা, তার মানে কি দেশে কালো টাকা নেই? নিশ্চয়ই আছে, কিন্তু মূলত কালো টাকা বলতে আমরা যেটা বুঝি তার সিংহভাগটা বিদেশে আছে। বিমলবাবু ওনার বক্তব্যের সময় দুজন ইকোনমিস্টের নাম বললেন। একজন হচ্ছেন আমাদের পশ্চিমবাংলা, আমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি আছেন প্রফেসর অজিতাভ রায়চৌধুরী। ওনার একটা ফিগার উনি বললেন, ওনার ফিগারটা অরুণ কুমারের, উনি রেফার করেছেন। আচ্ছা বেশ, অজিতাভ বাবু যেমন প্রথম দিন থেকেই এই সিদ্ধান্তটাকে, ডিমনিটাইজেশনের সিদ্ধান্তটাকেই নস্যাৎ করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন, বলেছেন এতে কোনো কাজের কাজ হবে না। তার থেকে বড় কথা, প্রফেসর অরুণ কুমার, উনি জেএনইউর অধ্যাপক, এবং আমাদের দেশে মানে ওনার গত 40 বছর ধরে প্রফেসর অরুণ কুমারের রিসার্চের বিষয়টাই হচ্ছে ব্ল্যাক ইকোনমি, প্যারালাল ইকোনমি। এই ব্যাপারে আমাদের দেশের সবচেয়ে যিনি এগিয়ে থাকা রিসার্চার প্রফেসর অরুণ কুমারও, এই যে ওনার বিমলবাবু যখন বলছিলেন, আমি ওনার এই ইন্টারভিউটা বার করছিলাম মোবাইলে, উনি প্রথম দিন থেকে এই সিদ্ধান্তটাকে নিয়ে বলছেন যে দিস ইজ আ টাফ মেজার, আনফর্চুনেটলি ইট হ্যাজ বিন টেকেন ফর দ্য রং রিজনস। এটা একটা কঠিন সিদ্ধান্ত, খালি তাই নয়, কিন্তু ভুল কারণের জন্য নেওয়া একটা কঠিন সিদ্ধান্ত। এবং প্রফেসর অরুণ কুমার ভারতবর্ষের অর্থনীতিবিদদের মধ্যে কালো টাকা নিয়ে ওনাকে চ্যালেঞ্জ করার মতো অথরিটি আর কারোর আছে বলে অন্তত আমার জানা নেই। প্রফেসর অরুণ কুমারের এটা হিসেব যে 100 টাকার মধ্যে 93 টাকা কালো টাকার আছে হচ্ছে বিদেশে। কিন্তু এবার এখানে যেটা বলার, তা বলে এই সিদ্ধান্তের ফলে যদি এই 7% যে কালো টাকা যেটা দেশে আছে, আমরা টিভিতে দেখেছি কোনো নেতামন্ত্রীকে ঘুষ খেতে, সেই যে কালো টাকা, আমরা দেখছি যে কিছু লোক সত্যি সত্যি যা ইনকাম করছেন, তাদের যা লাইফস্টাইল, আর তার সঙ্গে তারা যা ট্যাক্স রিটার্ন ফাইল করেন, দুয়ের কোনো মিল নেই। একজন গরিব মানুষ, একজন মনে করুন সাধারণ কেরানি অফিসের সরকারি কর্মচারী, তার একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং, আর তার পাশের টেবিলে বসে আর একজন সরকারি কর্মচারী একই কাজ করে, কতগুলো ফাইল তাকেও পাস করতে হয়, তার যা স্ট্যান্ডার্ড অফ লিভিং, আকাশ পাতাল তফাৎ। এগুলো তো আমরা মানুষ দেখে আসছি, এগুলো আমাদের মনে এগুলোর জন্য একটা যন্ত্রণা আছে, এবং এই ছোটো ছোটো করাপশনগুলোও তো উড়িয়ে দেওয়ার মতো নয়। সুতরাং প্রধানমন্ত্রী বা এই সরকারের এই সিদ্ধান্তের ফলে ওই 7 টাকাও যদি রিকভার্ড হয়, তাতে অসুবিধার কী আছে? আমাদের সমালোচনা নিশ্চয়ই এটা আছে যে 93% মানুষ যারা কালো টাকার মালিক, তাদেরকে আপনি গার্ড করছেন কেন? বিজয় মালিয়া, ললিত মোদীদেরকে গার্ড করছেন কেন? কিন্তু যদি 7%ও রিকভার্ড হয়, সেটাও তো খারাপ বলা যায় না। এবং আমার বিশ্বাস যে যারাই, বহু মানুষ, দলমত নির্বিশেষে এটা ঘটনা, বহু মানুষ নিশ্চয়ই এটাকে সমালোচনা করছেন সিদ্ধান্তকে, কিন্তু কিছু মানুষ এরকমও আছেন যারা হয়তো সব এজেন্ডায় বিজেপির সমর্থক না হলেও কেউ বলছেন, আমার পরিচিতের মধ্যে আছে, যে ঠিক আছে তবু কিছু একটা তো হলো, একটা কিছু ভালো হলো, আমরা একটু কষ্ট সহ্য করে নেবো, এতে যদি দেশের ভালো হয় অসুবিধা কী আছে? আর আমাদেরও দেখুন, সাধারণ মধ্যবিত্ত বাঙালি, আমাদের মুশকিল হচ্ছে দেশের জন্য আমাদের কিছুই করা হয় না সাধারণত। আমরা হিন্দি সিনেমায় পেট্রিয়টিজম দেখি, আমরা স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন দেখি, কিন্তু প্রতিদিনকার জীবনে আমাদের দেশের জন্য কিছুই করা হয় না। তো এটা একটা সহজ সমাধান আমরাও পেয়েছি, যে আমি 3 দিন ব্যাংকের এটিএমের বাইরে লাইন দিচ্ছি, মানে আসলে আমি দেশের কাজ করছি, দেশের জন্য জীবনে কিছুই করলাম না, চলো এইটুকু করলাম দেশের জন্য। এটাও আমাদের একটা সহজ সেন্টিমেন্ট, এবং সেটা সম্মানযোগ্য সেন্টিমেন্ট, আমি সেটাকেও উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা খুব সামান্য, যে এত কিছু করলেন, ভালো কথা, একটু প্রস্তুতি নিয়ে এটা করলে আপনি কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না যে সত্যিকারের যে মানুষগুলো কালো টাকার মালিক ভারতবর্ষে, সেই আদানি বলুন, আম্বানি বলুন, বিজয় মালিয়া বলুন, আর ললিত মোদী বলুন, এরকম একটা লোককেও তো গত 15 দিনে দেখলাম না কোনো ব্যাংকের বাইরে, এটিএমের বাইরে লাইন দিতে। আর গত পরশু দিনের পর্যন্ত, আমি হিসেব বলছি, গতকালের হিসেব আমি জানি না, আর এই হিসেব দেখতে এখন আতঙ্ক হচ্ছে, গত পরশু দিন পর্যন্ত 55 জন ভারতবাসী মারা গেছেন এই অব্যবস্থার ফলে। এই 55 জনের একজনও তো কালো টাকার মালিক ছিলেন না। সুতরাং দেখুন, একজন সফল সরকার, সফল প্রশাসন, এইটাই। আমি কিন্তু কোনো সংকীর্ণ রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ থেকে কথাটা বলছি না, আপনাদের আন্তরিকভাবে আমি খালি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। সফল সরকার খালি সেই নন যিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আবার বলছি, সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক সেই নিয়েও তর্ক আছে, কিন্তু যদি আমি ধরে নিই তর্কের খাতিরে এটা সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্তটা নেওয়াটাই খালি সরকারের সাফল্য নয়, সঠিক সিদ্ধান্তটাকে কোন পথে কার্যকর করলে তার সঠিক ব্যবহার হবে,
সেইটাকে যে সরকার ফোর্সই করতে পারেন, সঠিক পথে সঠিক সিদ্ধান্তটাকে রূপায়িত করতে পারেন, তিনি হচ্ছেন সফল সরকার। আজকে এমন একটা সিদ্ধান্তটাকে এমনভাবে মানুষের ঘাড়ের ওপর এসে পড়লো যে ভাবুন, আপনি 13 দিনের মধ্যে 55 জন ভারতবাসীকে মারা যেতে হবে তার নিজের দেশের সরকারের একটা সিদ্ধান্তের জন্য। এটা কি কোনো সুস্থ মানুষ আমরা মেনে নিতে পারি? আপনার অসুবিধাটা কী ছিল? আপনি প্রধানমন্ত্রী এটা বলেছেন যে এটা গত 6-8 মাসের একটা প্রস্তুতি আছে, এর পেছনে অত্যন্ত গোপনে করা হয়েছে, কিছু মানুষ এটা জানতেন, কিন্তু 6-8 মাসের প্রস্তুতি। আচ্ছা, তাহলে 6-8 মাস ধরে আপনি পর্যাপ্ত সংখ্যায় 500 টাকা 2000 টাকার নোটটা ছাপিয়ে নিয়ে এটা করতে আপনার অসুবিধা কী ছিল? আপনারা দেখেছেন টিভিতে, আমরা বাংলা চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখেছি, আপনারাও হয়তো দেখিয়ে থাকবেন। মালদাতে একজন 80 বছরের বৃদ্ধ, তিনি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন। ভারতের সেনাবাহিনী যখন কাশ্মীরে প্রাণ দেন দেশের জন্য, তাদের বীরত্বকে বাজারে বিক্রি করে রাজনৈতিক ব্যবসা করে কিছু রাজনৈতিক দল। ওখানে সেনাবাহিনী লড়াই করে আর তারা এমন ভাষণ দেয় দেশের মধ্যে, যেন ভাবখানা এমন যেন সেনাবাহিনী হচ্ছে তাদের দলের একটা শাখা সংগঠন। সেই সেনাবাহিনীর একজন রিটায়ার্ড জওয়ান 8 তারিখেই সিদ্ধান্ত হয়েছে, আমি 10 তারিখ দেখছি সন্ধ্যাবেলা টিভিতে, মালদার মানুষ হাউ হাউ করে কাঁদছেন, বলছেন 80 বছর বয়স, পেনশনের টাকায় আমি আর আমার স্ত্রী খাওয়া দাওয়া করি, আর এই বয়সে খাওয়া দাওয়া যত না করতে তার থেকে বেশি ওষুধ কিনতে হয়। 7 তারিখ আমি পেনশনের টাকা তুলেছি 500 টাকা 1000 টাকার নোটে, 8 তারিখ সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল যে এই টাকা বাতিল, তারপর থেকে 3 দিন হয়ে গেল, আমি সেই সময় 3 দিন হয়ে গেল আমি ব্যাংকে ধাক্কা খাচ্ছি, এই টাকা আমায় কেউ বদলে দিচ্ছে না, বদলাতে পারছি না, বাড়িতে খাবার শেষ, বাড়িতে ওষুধ শেষ, আমি বাঁচবো কীভাবে? আপনি সিদ্ধান্তটা নিলেন, খুব ভালো কথা, কিন্তু এই সিদ্ধান্তটা যদি মাসের শুরুতে না নিয়ে মাসের শেষে নিতেন, কি গত মাসের শেষে নিতেন, তাহলে কি এটা হতো না যে নতুন মাসে অন্ততপক্ষে যে মানুষগুলো মাইনেটা পেতেন, মাইনের টাকা বলুন, পেনশনের টাকা বলুন, যাই বলুন, তারা অন্ততপক্ষে নতুন 100 এবং 2000 টাকার নোটে টাকাটা পেতেন, যার ফলে আর কি এই ক্রাইসিসটা দেখা দিত না, এত মানুষকেই বিপদে পড়তে হতো না। এই প্রশ্নটা করলে কি আমি দেশদ্রোহী হয়ে যাব? বোম্বেতে দেখুন, এই যে 55 জনের মারা যাওয়ার কথা বললাম, তার মধ্যে একটা মৃত্যু আমাদের সবাইকে কাঁদিয়েছে। আমি বিশ্বাস কৃষ্ণদাও এই খবর পেয়ে খুশি হয়নি, যে দলই আমরা করি না কেন, সবাই তো মানুষ আমরা। একটা বাচ্চা জন্ম নিয়েছিল বাবা মার কোল আলো করে, 24 ঘন্টা কাটাতে পারলো না এই পৃথিবীতে, বাচ্চাটাকে মারা যেতে হলো। চিকিৎসার জন্য প্রাইভেট নার্সিংহোমে তার বাবা মা তাকে নিয়ে গেছে, প্রাইভেট নার্সিংহোম 500-1000 টাকার নোট নেয়নি, বলেছে নতুন টাকা না দিলে আমরা অপারেশন করতে পারবো না, এমার্জেন্সি অপারেশন। বাবা মা জোগাড় করতে পারেননি সেই নতুন টাকা ওই সময়ের মধ্যে, একদিন পৃথিবীতে বাঁচতে পারলো না বাচ্চাটা, মায়ের কোলে মারা গেল। আচ্ছা, আপনি বলুন, আপনি যদি মন্দির মসজিদ গির্জা ধর্মীয় সংস্থাগুলো তাদেরকে আপনি ছাড় দিয়ে থাকতে পেরে থাকেন, এমনকি মহারাষ্ট্রে, যে রাজ্যে এই ঘটনাটা ঘটেছে, সেই মহারাষ্ট্রে সরকার সিনেমা হল মাল্টিপ্লেক্সকে পুরনো 500 টাকা 1000 টাকা নেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, আপনি প্রাইভেট নার্সিংহোমকে ছাড়টা দিতে পারলেন না? তাহলে তো মানুষটাকে আজকে, এই বাচ্চাটাকে বিনা চিকিৎসা এইভাবে মরতে হতো না। এই প্রশ্নটা করলে কি আমরা দেশদ্রোহী হয়ে যাব? আমরা যত এই যে এটিএমের বাইরে লাইন, ব্যাংকের বাইরে লাইন, আমরা যত লাইন দেখছি, কিছু মানুষের অসুবিধা হয়েছে, কিছু মানুষ হাসি মুখে বলছেন যে অসুবিধা আমরা মেনে নেব দেশের জন্য, কিন্তু এটা ঘটনা যে এনারা প্রত্যেকে সেভিংস অ্যাকাউন্ট আছে এদের, এই মানুষগুলোর এটিএম কার্ড আছে, এটিএম কার্ড থাকার থেকে বড় কথা তাদের পাড়ায় এটিএম আছে। ভারতবর্ষের 43% মানুষ ব্যাংকিং পরিষেবার অন্তর্গত, 57% মানুষ ব্যাংকিং পরিষেবার বাইরে। যত মানুষ ব্যাংকিং পরিষেবার অন্তর্গত তাদের মধ্যে আবার 80% অ্যাকাউন্ট আপনারা জানেন নামেই একটা অ্যাকাউন্ট হয়েছে, সেই অ্যাকাউন্টে কোনো কাজ হয় না। গ্রামের দিকে, জেলার দিকে, আমরা কলকাতা শহরে আমি আপনি বাস করি, আপনি সল্টলেকে থাকেন, আমি কসবায় থাকি, বিমলবাবু কৃষ্ণদা কলকাতায় থাকেন, আমরা যেরকম দেখি আমাদের পাড়ায় যে ব্যাংক চাইবো সেই ব্যাংকে 3টে করে এটিএম, জেলায় গ্রামে ভারতবর্ষের অলিতে গলিতে এই চিত্র নয়। ব্যাংক অ্যাকাউন্ট হয়তো আছে, নামে একটা ডেবিট কার্ড আছে, কিন্তু আমার পাড়ায় এটিএম নেই। এই মানুষ, মুশকিল হচ্ছে এই মানুষগুলো তো এটিএমের বাইরে লাইনটাও দিচ্ছেন না, তাই আপনাদের ক্যামেরা তো এই মানুষগুলো রিয়াকশনটাও পাচ্ছে না। আপনাদের ক্যামেরা তো রিয়াকশন পাচ্ছে খালি সেই মানুষগুলো, যে মানুষগুলো তবু একটা এটিএম আছে, যে মানুষগুলো তাও স্পেন্সার্সে গিয়ে পাউরুটি কিনতে পারেন, যে মানুষগুলো সুইগিতে ডিনার অর্ডার করতে পারেন, ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন, আমি সেই আফটারঅল সেই মানুষগুলোর মতামত আমরা পাচ্ছি, কিন্তু এর বাইরের মানুষগুলো। এটা খুব ভালো চিন্তা। পৃথিবীতে একটা দেশ আছে সুইজারল্যান্ড, যে দেশে হচ্ছে ক্যাশলেস ইকোনমি, সেই দেশে 100% ইন্টারনেট কানেক্টিভিটি আছে। ভারতবর্ষে যারাই সরকার চালিয়েছেন গত 60, 65, 67 বছর, সে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, মাঝখানে যখন অন্য সরকার এসেছে ইউনাইটেড ফ্রন্টের সেই বলুন, ভারতবর্ষকে তো আমরা পারিনি এমন দেশ করতে যেখানে প্রতিটা মানুষের পকেটে ইন্টারনেট আছে। তাহলে এই ক্যাশলেস ইকোনমি বানাবো ভারতবর্ষকে রাতারাতি, আমার এটা একটা শুভ চিন্তা হতে পারে, কিন্তু এটা তো অলিক চিন্তা, এটা তো রাতারাতি এরকমভাবে ঝাঁপ দিয়ে করা যাবে না। এর ফলে এই যে, আর আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, ধরুন আপনি বলছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে এই যে ঘুষের টাকা, ডেফিনেটলি এটা ঘটনা, যে সরকারি অফিসার বলুন, কি কলেজে ভর্তি করিয়ে দেবো, কি টেটে চাকরি দেবো, এইসব বলে টলে যারা টাকা ঘুষ নিয়েছে, যেই হয়ে থাক না কেন, কি কোনো একটা কিছু করবো, এই করবো সেই করবো,
করাপশন, হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, কেউ কোনো দালাল ওখানে টাকা নিল বেড পাইয়ে দেওয়ার জন্য। এরা 8 তারিখ সকালবেলা পর্যন্ত এনারা 500,000 টাকার নোটে ঘুষ নিয়েছেন। 9 তারিখ সকালবেলা থেকে এনারা 100 টাকা 2000 টাকার নোটে ঘুষ নেবেন। এতে এতদিন পর্যন্ত যে ঘুষটা তারা অর্জন করেছেন, যে ঘুষের যতটুকু টাকা তাদের পকেটে ছিল, যে টাকাটা ইতিমধ্যে অন্য জায়গায় চালিয়ে দিয়েছিলাম সেটা বাদ দিন, কিন্তু যতটুকু টাকা তাদের পকেটে ছিল আপনি বলতে পারেন যে এই টাকাগুলোকে আমি একটু বিপদে ফেললাম। কিন্তু আপনি 1000 টাকার নোট বাতিল করে আনছেন 2000 টাকার নোট। অর্থাৎ ভাবুন, সরকারি অফিসারকে ঘুষ দেওয়ার জন্য আগে যদি আপনি 1 লাখ টাকা ঘুষ দেবেন বলে ঠিক করে থাকেন, আপনাকে 100টা 1000 টাকার নোট নিয়ে যেতে হতো। এখন আপনি 50টা 2000 টাকার নোট নিয়ে যাবেন, আপনার ঘুষ দেওয়ার কাজ হয়ে যাবে। এতে কি ঘুষ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হলো না অসুবিধা হলো? আর আমার দেখুন সবচেয়ে বড় আপত্তি, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে সরকার এনেছেন, আপনার সিদ্ধান্তের, আমি শেষ একটা কথা বলছি, এই সরকারের সিদ্ধান্তের আমরা সমালোচনা করতে পারি, সিদ্ধান্তকে আমরা সমর্থন করতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই এই সরকারের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা ভোট পেয়ে জিতেছেন তারা নিজের উইজডম অনুযায়ী দেশ চালাবেন। আমরা পাবো 12টা 15টা আসন, ওনারা পেয়েছেন 282টা আসন, ওনাদের কথায় দেশ চলবে না আমাদের কথায় দেশ চলবে, এ তো হতে পারে না। কিন্তু নিশ্চয়ই আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী দেশ চালান, তাতে তারপরে মানুষের সেটা ভালো লাগলে আপনাদেরকে আরেকবার 5 বছর পরে সুযোগ দেবেন, ভালো না লাগলে আপনাদেরকে সরিয়ে দেবেন, এই অবধি ঠিক আছে, এটাই গণতন্ত্র। কিন্তু এই গণতন্ত্রে এরকম একটা ন্যারেটিভকে ইন্ট্রোডিউস করা হবে কেন, আনা হবে কেন, যে এই সিদ্ধান্তের সমর্থন যারা করছেন তারা সবাই সাধু পুরুষ, আর এই সিদ্ধান্তের বিরোধিতা যারা করছেন তারা নিশ্চয়ই কালো টাকার মালিক, তাই তারা বিরোধিতা করছেন। আপনি দেখবেন বিজয় মালিয়া, আমাদের প্রধানমন্ত্রী গত 13-14 দিনে উনি, আমি জাস্ট এই শেষ সেন্টেন্সটা বলিনি প্রসাদ দা, খুব ইন্টারেস্টিং এটা, প্রধানমন্ত্রী গত 13-14 দিনে এই সিদ্ধান্তের ব্যাপারে যতগুলো টুইট করেছেন, আপনি দেখবেন প্রতিটা টুইটকে শেয়ার করেছেন, রিটুইট করেছেন বিজয় মালিয়া। তিনি ধন্য করছেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের। আর 1 বছর, তার মানে ধরে নিতে হবে বিজয় মালিয়া 1 নম্বর সাধু পুরুষ ভারতবর্ষে, তার 1 টাকা কালো টাকা নেই। আর যে বাচ্চাটা মারা গেল, একদিনের বাচ্চা, চিকিৎসা না পেয়ে, তার বাবা মা কালো টাকার মালিক, তাই তারা কাঁদছে। সুতরাং আমার আপত্তি হচ্ছে এই অগণতান্ত্রিক ন্যারেটিভটাই, যে আপনার সিদ্ধান্ত মানলে সে দেশপ্রেমী, আর আপনার সিদ্ধান্তের সমালোচনা করলে সে কালো টাকার মালিক, দেশপ্রেমী পাকিস্তানের দালাল। গণতন্ত্রে এই ন্যারেটিভ থাকতে পারে না। শতরূপ আমাদের এখানে সিপিআইএম এর পক্ষ থেকে আছেন। শতরূপ আপনারা বক্তব্য শুনলেন, ঠিকই শতরূপ বললেন যে অনেকে সমর্থন করছেন, বলা একটা ছিল অনেকে সমর্থন করছেন, লাইনে দাঁড়িয়ে টাকা নিচ্ছেন, তাদের নিশ্চয়ই একটা মত আছে, সেই মতটায়, সমর্থনের মতটায় কিন্তু উনি আপত্তি করেননি, আমি জানি না, হয়তো সেটা গণতান্ত্রিক মত। হ্যাঁ, গণতান্ত্রিক, তার সাথে একমত হই কি না হই, তার এই গণতান্ত্রিক মত, তার অধিকার আছে সমর্থন করার। কি সমর্থন করার, যে মানুষটা সমর্থন করছেন না প্রশান্ত, আমি আসছি শতরূপ, পাকিস্তানের দালাল বলতে পারেন না, আমি কথায় পরে আসছি, আমরা আসছি, ও নিশ্চয়ই দলের কথাই বলছে, দল কাকে সমর্থন করছে, দেশ সমর্থন করছে, তাতে উনি যে ফিগারগুলো দিলেন, যে কাজে যারা সমর্থন করছে 55 জন মানুষের মৃত্যুকে তাহলে সমর্থন করা হলো, কিছু মানুষ যদি গণতান্ত্রিকভাবে সমর্থন করে তাহলে কি সমর্থন করা হলো, শিশুর মৃত্যুকে সমর্থন করা হলো, কি সমর্থন করা হলো, যারা কালো টাকা মূল সিংহভাগ দেশের বাইরে চলে যাচ্ছে সেই দেশের বাইরে চলে যাওয়াটাকে সমর্থন করা হলো, কি সমর্থন করা হলো, যে কালো যে টাকাটা এখানে রয়েছে যেটার পরিমাণ খুবই সামান্য পুরোপুরি টাকার ক্ষেত্রে, সেকে সমর্থন করা হলো। অর্থাৎ আমার নিজের বক্তব্য, শতরূপ নিশ্চয়ই পরে উত্তর দেবেন, যে তারাও কি, তাদের দলও কি একটা বিভ্রান্তির মধ্যে নেই, তারা মনে হয় কি বিভ্রান্তির মধ্যে নেই, যে যারা সমর্থন করছে তারাও সমর্থন করুক, তারাও ভালো, যারা সমর্থন করছে না তারাও ভালো, ফলে তাদের কি কোথাও রাস্তায় নামতে আন্দোলন করতে, আমি আসবো সেখানে কি কোথাও তাদের মধ্যেও কোনো সংশয় রয়েছে, তাদের দলের মধ্যে কোনো সংশয় রয়েছে, এই প্রশ্ন নিয়ে আসবো। একটাই ছোট্ট কথা বলে আমি ফিরে আসবো, আবার একটা বিরতির মধ্যে চলে যাব, যে আমাদের, আপনারা জানেন আমাদের নানা রকমের দুর্নীতি, কালো টাকা এই ধরার জন্য আইটি দপ্তর আছে, ইডি দপ্তর আছে, এসএফআইও দপ্তর আছে, সিবিআই তো আরও বড় দুর্নীতি আপনারা জানেন করার জন্য রয়েছে, অ্যান্টি করাপশন সেল রয়েছে আমাদের দেশে, ভিজিলেন্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে যারা এগুলো দেখে, যে কারা দুর্নীতি করছে, কারা কালো টাকা রাখছে, তাদের বিরুদ্ধে হানা দেওয়া, তাদের মধ্যে চলা, এরকম থাকে। কজন আর দুর্নীতি করে আপনার পাড়ায়, আপনার এলাকায় কজন আর দুর্নীতি করে? অবশ্যই দুর্নীতিবাজদের ধরতে হবে, কালো টাকা ধরতে হবে, কেউই অস্বীকার করে না, কিন্তু সমস্ত পাড়ার লোককে ধরে জেলে পুরে দেওয়াটি কি ঠিক হলো? আসবো কৃষাণুর বাবুর কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজকে আমাদের আলোচনার বিষয় গণকলমে, আজকে দুর্দিন
কি সুদিনের ইঙ্গিত দিচ্ছে? আপনি কি মনে করছেন সত্যি খুব তাড়াতাড়ি সুদিন আসবে, না সুদিন আসতে একটু দেরি হবে? একটু অল্প বাক্যে না, এটা বলা খুব মুশকিল, কিন্তু এটা জিনিস ঠিক যে একটা নতুন প্রচেষ্টা হয়েছে। কেন কি বিজয় মালিয়া বলুন কি ললিত মোদি বলুন, এরা যেই সিস্টেম কি যেই ন্যারেটিভের থেকে জন্মেছেন সেটাকেই পাল্টানো হচ্ছে। তো সুতরাং অনেক কারোর অসুবিধা হলেও এটাকে মানতে হবে। পলিটিক্যাল অপোজিশন আসুক, ক্রিটিসিজম আসুক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসুক, সব নিতে রাজি আছি, কিন্তু দয়া করে লোক খেপাবেন না, গরিব মানুষকে খেপাবেন। ধন্যবাদ। বিমলবাবু, আপনি কি মনে করছেন সুদিনটা? আমি একটু আগে বলেছিলাম যে আমি অত দূরের ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু এটাও সত্যি যে সুদিন একদিনে তো আসে না। কারণ আপনার যদি ধাপার মাঠ থাকে, আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে পাঠাই সাফ করতে, আপনার বহুদিন লেগে যাবে। তো আমাদের অর্থনীতি তো ধাপার মাঠ তৈরি হয়েছিল, সেগুলোকে খুলে বার করতে একটু সময় লাগবে। কিন্তু সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে। সেটা হচ্ছে এটা শেষ নয়, বাইরে টাকা নিয়ে আসতেই হবে যে কোনো উপায়, প্লাস ডিমানিটাইজেশন। আমার এখানে যেটা বলা যে 100% কালো টাকার মধ্যে 7% টাকাকে টার্গেট করতে খালি 5 বছরের একটা সরকারের 2.5 বছর সময় লাগলো। 93% কালো টাকা যারা মালিক তাদের দিকে এখনো পর্যন্ত ফিরে তাকানোর সময় হলো না, শাসনের অর্ধেকটা কার্যকাল কাটিয়ে দিয়ে। আমি আবার বলছি, এটা একটা শুভ চিন্তা। যে ভারতবাসী এটা বলছেন তিনি একটা শুভ চিন্তা থেকে এটা বলছেন যে আমি কষ্ট করতে রাজি আছি যদি আমার কষ্টের ফলে দেশের কিছু উপকার হয়। আমি সেই ভারতবাসীর কাছে অনুরোধ করব যে আপনি ভেবে দেখুন, এইভাবে দেশের উপকার করতে চাওয়ার ক্ষমতা খালি আপনার মতো সেরকম ভারতবাসীরই রয়েছে যাদের ডেবিট কার্ড রয়েছে, যাদের পাড়ায় এটিএম আছে, যারা ইন্টারনেটে সুইগি থেকে ব্রেকফাস্ট অর্ডার দিতে পারেন। 130 কোটি দেশের মধ্যে যে 80 কোটি মানুষের কাছে এগুলো অলীক স্বপ্ন, সেই মানুষ যতই দেশের ভালো চান না কেন, যাকে আজকে দিন আনা দিন খাওয়া মানুষ, মুটে মজুর, ডেলি ওয়েজ আর্নার, আজকে কাজ করব, আজকে টাকা পাবো, তবে আমার ছেলের জন্য রুটি কিনতে পারবো, আমার মেয়ের মুখে ভাত জোগাতে পারবো, এই মানুষটা যতই দেশকে ভালোবাসেন না কেন, আপনার পথে দেশের এই মুহূর্তে উপকার করার ক্ষমতা তার নেই। এই মানুষের মাথায় আকাশ ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রীকে বলছি যে অনুরোধ করছি, সরকারকে অনুরোধ করছি, আমাদের ন্যাশনালাইজ ব্যাংক যে ভারতবর্ষের, তাতে যারা লোন ডিফল্টার 100 জন প্রথম 100 জন লোন ডিফল্টারের নামের তালিকাটা আপনি প্রকাশ করুন। আপনাকে কে আটকাচ্ছে? আপনি নামের তালিকাটা প্রকাশ করুন, আমরা মিলিয়ে দেখতে চাই সেই তালিকায় কটা লোকের নাম আছে, আর তাদের মধ্যে কজন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে দেখবো তাদের মধ্যে কজন লোকসভা ভোটের আগে আপনার পার্টি ফান্ডে ডোনেশন দিয়েছে। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি। ধন্যবাদ শতরূপ, আপনাদের সকলকে ধন্যবাদ। কিন্তু আমরা আলোচনা যে যার মত বলবেন, রাজনীতি তো হবে, কৃষ্ণবাবু খুব কথা বলেছেন, সমালোচনা হবে প্রকাশ্যে। বিষয়টা এ বিষয়ে কারুর কোনো সন্দেহ নই, যিনি অকারণ কিছু অর্থ উপার্জন করছেন এবং দেশের জন্য যিনি কর দিচ্ছেন না, দেশের সমস্ত সুবিধা নিচ্ছেন, তাকে ধরতে হবে, তাকে নানা পদ্ধতিতেই ধরতে হবে। যেখানে টাকা জাল হবে, যে টাকাটা 500 টাকা নিয়ে আপনি যখন বাজারে যান আপনি নিশ্চিত নন সেই টাকাটা ঠিক কিনা, পুরনো টাকা নিয়ে যাওয়ার এমন একটা জায়গায় এমনভাবে তাকিয়ে সেই 500 টাকার দিকে তাকানো হতো যেন মনে হতো যে আমি বা আপনি জাল নোট নিয়ে যাচ্ছি। সেখানে তো একটা স্টেপ নিতেই হবে। সবই ঠিক আছে, সবাই স্টেপ তো কিছু পদক্ষেপ নিতে হবে, কিন্তু কোন পদক্ষেপটা আগে? প্রথম পদক্ষেপটা আমরা লাভ দিয়ে চলে গেলাম, এড়িয়ে চলে গেলাম, পাশ কাটিয়ে চলে গেলাম, পরের 2-3টে পদক্ষেপ খুব যত্ন করে তাই নিয়ে আলোচনা করছিলাম। এটা কি সঠিক? এটা ভেবে দেখার সময় আছে। নিশ্চয়ই আমরা সকলেই চাইবো, বারবার চাইবো সরকারি পারে সরকারি করবে, সরকারের কাছেই আস্থা প্রকাশ করব, কালো টাকা ধরা হোক, মানুষকে ট্যাক্স দিতে হবে, উপার্জন করলে মানুষকে ফাঁকি দেওয়া যাবে না, বিভেদ দূর হোক, একটা সামঞ্জস্য আসুক। কিন্তু কিভাবে, কি পদ্ধতিতে, কোনটা আগে, সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আমি চাইবো, সকলেই চাইবো সত্যি দুর্দিন কাটুক, দুর্দশা কাটুক। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের নমস্কার, ধন্যবাদ আপনারা এসছেন বলে।